আম্মু দাদু এসব কি বলছে? আমার বিয়ে মানে কি? আলেয়া শেখ মেয়ের মাথায় হাত বুলিয়ে দিয়ে নরম সুরে বললেন, তোর দাদু সত্যিটাই বলতেছে। কাল হলুদ, পরে পরশু বিয়ে হবে। রাতে আমরা ছেলেপক্ষ সহ শপিংয়ে যাব। তুই কি খুশি না? তিতলির কান্না আরো বেড়ে গেল। এসব কি শুনছে সে? তার বিয়ে এক জ্বালাতে বাঁচে না, আরেক জ্বালা তাকে গ্রাস করে নিচ্ছে। তার তো মনে হয় আর বেঁচে থাকা হবে না। আলেয়া শেখ মেয়েকে শান্ত করতে বলল, কাঁদিস না মা, মেয়েদের একদিন না একদিন তো বিয়ে দিতেই হয়। আর ছেলে খুব ভালো, তুই ভালো থাকবি, পড়াশোনাও করতে পারবি। তিতলি নাক টানছে, কথা গলা দিয়ে বের হচ্ছে না, আটকে যাচ্ছে। তাও বলতে চাইলো, আমি আমি বিয়ে করব না আম্মু। তা বললে কি আর হবে? বিয়ের সব কথা পাকাপোক্ত হয়ে গেছে। এই মুহূর্তে এসে ফারাজের হুম বলা শব্দটা মনে এলো মেয়েটার। সহসা মেয়েটা নিজেকে শক্ত করে নিল, ভীষণ শক্ত। আলেয়া শেখ মেয়ের চোখের পানি মুছে দিলেন শাড়ির আঁচল দিয়ে। তিতলির কান্না কিছুটা থামলো। সে রাজি বিয়েতে। ওই লোক বিয়ে করতে পারলে সেও পারবে। তাকে দেখানোর জন্য হলেও সে বিয়ে করবে, পরে না হয় ডিভোর্স দিয়ে দিবে, আগে ওই লোককে দেখিয়ে দিবে। শুধু তুই বিয়ে করতে পারিস না, দেখ আমিও বিয়ে করছি, আর তোর থেকেও হ্যান্ডসাম বর পেয়েছি। তুষারও নিচে নেমে এলো বোনের আব্বু আব্বু ডাক শুনে। সে আপাতত কার্ড নিয়ে সবাইকে ইনভাইটেশন করতে যাবে। হাতে ব্যাগ নিয়ে নেমেছে। সব দ্রুত হাওয়ায় রাতের মধ্যে কার্ড বানিয়ে এনেছে। তিতলির চাচা ফুফু খালা নিকটাত্মীয়দের বাড়ি অনেক দূরে দূরে হওয়ায় ফোন করে বলা হবে। এখন শুধু আশেপাশে পাড়া প্রতিবেশীদের কার্ড বিতরণ করে দিবে। কিন্তু বোনের চিৎকার পেয়ে নেমে এসেই বলল, কি হয়েছে তোর? এমন করছিস কেন? তিতলি ভাইয়ের দিকে তাকিয়ে কিছু বলল না। মন মেজাজ খারাপ, কারোর সাথে কথা বলতে ইচ্ছে করে না। ফরিদা বানু হেসে বললেন, নাতিন, আমার শরম পাইতাছে, তুই কিছু কইতেছিস না। আলেয়া শেখও মেনে নিলেন নীরবতা সম্মতির লক্ষণ। তিনিও একটু শাশুড়ি মতো স্বভাব চরিত্র। মেয়েকে ভালোবাসেন, আদর করেন ঠিকই, কিন্তু জন্ম মৃত্যু বিয়ে সব তো আল্লাহর হাতে। তিনি যার সাথে মেয়ে জোড়া করে রেখেছেন, হাজার বিধি নিয়ম ভেঙে হলেও তার সাথেই বিয়ে হবে। তুষার বনে যাওয়ার দিকে চেয়ে থেকেই পরক্ষণেই মাকে বলল। তিতলি কিছু না বলে চলে গেল কেন? আব্বুকে ডাকছে কেন? আলেয়া শেখ তুষারকে বললেন, এমনি দেখা নাই যে ডাকছে। তিতলির কোনোভাবে এই বিয়েতে অমত নেই তো? না হলে সকাল থেকে এমন অদ্ভুত ব্যবহার করছে কেন? ফরিদা বানু নাতিকে ধমক দিয়ে বললেন, ওর মতন মতো দিয়া কি হইব? সকাল থেকে মন খারাপ কইরা আছে কেন জানিস? বিয়া হইব যে, আমাগো ছেড়ে যাইতে হইব যে, তাই। তুষার কিছু না বলে সদর দরজা দিয়ে বের হওয়ার আগে মাকে বলল, আমি আমার বন্ধু বান্ধব আশেপাশের আত্মীয় স্বজনদের কার্ড দিতে যাই আম্মু। আলেয়া শেখ ছেলেকে সাবধানতার হুকুম দিলেন। আচ্ছা, বাইক সাবধানে চালাবি। তুষার মায়ের কথা শুনে মাথা দুলিয়ে বাইক নিয়ে চলে গেল। বিকেল ৩টা। খানবাড়িতে তখন আনন্দে মুখরিত পরিবেশ। চাচাতো ফুফাতো মামাতো খালাতো সহ বড়রা সবাই খুশি হয়েছেন ফরাজের বিয়ের কথা শুনে। ফরাজ খান মনে মনে ভাবে, যার বিয়ে তার খবর নেই, পরিবারের আনন্দের শেষ নেই। ইতিমধ্যেই হলুদের একদিন আগেই চাচাতো ভাই বোনেরা এসে হাজির। মনে হয় বিয়ে তার না, বরং বাড়ির সবার। বেশ, সবাই আনন্দ করুক, বরং সে আনন্দ করার সুযোগ করে দিয়েছে। তবে যার সাথে তার বিয়ে হতে যাচ্ছে তার আগামী দিনগুলো ধূলিসাৎ হতে যাচ্ছে, এটা শিওর। বিয়াদব মেয়েটা তাকে ছলে কৌশলে অনেক কিছু বোঝাতে চায়। পিচ্চি মেয়েটা ভাবে সে কিছু বোঝে না। এবার সে বোঝাবে তাকে কি বোঝাতে চায়। সেটা 1 2 3 4 করে বোঝাবে। ফারাজের ভাবনার ভেতরে ফারাজ খানের চাচাতো ভাই আলভি ফারাজের রুমে আসলো। সেদিন আয়েশার বিয়ের সময় কম কথা শোনাই নাই তাকে, আজ সেও শোনাতে এসেছে। এসেই খোঁচা মরে বলল, অবশেষে তাহলে বিয়েটা করতে যাচ্ছিস? ফরাজ খান নিজের ম্যাকবুকটা বন্ধ করলো। এতক্ষণ একটা জরুরি কাজ করছিল ম্যাকবুকে। কাজও শেষ। ঘুরে বসে আলভির দিকে ফিরল যুবক। কেমন বাঁকা হেসে ছোট করে বলল। হুম। মুখে এটা বলেও যুবক বিড়বিড় করে থামলো। তোর পিচ্ছি হবু ভাবির মন ভাঙতে বিয়ে করেছি, দেখি আর কত উড়ে। কম তো জ্বালালো না। আজকে সোমবার, তিতলি আর ফারাজের হলুদের রাত। ঘড়িতে প্রায় রাত 9:30। শেখবাড়ি জুড়ে উৎসবের তোড়জোড়। সবাই ব্যস্ত হয়ে এদিক ওদিক ছুটছে। দোতলা ভবনটা ফেরি লাইট আর সাদা লাল গোলাপে সাজানো। গেট থেকে বাড়ির ভেতর পর্যন্ত ফুলের ডেকোরেশন। উঠানের দুপাশে 2টা স্টেজ সাজানো হয়েছে, একটা নাচের আর একটা বিয়ের দিনের। বাবুর্চিরা উঠানের একপাশে রাতের খাবার রাখতে ব্যস্ত। আয়োজনটাও বিশাল। একমাত্র মেয়ের বিয়ের অনুষ্ঠানে তৌসিফ শেখ কোনো কমতি রাখতে চান না। অথচ এত আয়োজন যাকে ঘিরে
তাকে একটুখানি আনন্দও ছুতে পারছে না। দুদিনে চঞ্চল মেয়েটা কেমন চুপচাপ হয়ে গেছে, শুধুমাত্র নিজের মনের বিরুদ্ধে গিয়ে বিয়ে করছে। বর কে কি করে, কোথায় থাকে, কিছুই কারো থেকে জানতেও চায়নি, জানতে চাইলেও কেউ বলেনি। ফারাজের কোনো খোঁজ পায় না। এই মুহূর্তে এসে মেয়েটা বুঝতে পেরেছে আসলে সে এতদিন ভুল মানুষের পেছনে দৌড়েছে। সে ভাবতো পাষাণ লোকটা একদিন তাকে বুঝবে, না বোঝেনি। অভিমানে মেয়েটা মোবাইলের সিম কার্ড খুলে মোবাইল সহ ড্রয়ারে ফেলে রেখেছে। তিতলির বন্ধু বান্ধব সবাই এসেছে। নিধিরা তিতলির সাথে রুমে বসে আছে। পার্লারে থেকে মেয়েরা হলুদের সাজ সাজাতে আসবে শুনে তিতলি কড়া গলায় বলে দিয়েছে, আমি নিধির হাতে সাজবো। তাছাড়া নিধি অনেক ভালো সাজাতে পারে, তাই কেউ না করেনি। নিধি, প্রিমা, স্মৃতি সহ বাড়ির সকল মেয়েরা হলুদ সবুজ রঙের মিশ্রণ শাড়ির সাথে হালকা মেকআপ করেছে, আর ছেলেরা একই রঙের পাঞ্জাবি পরেছে। নিধি তিতলিকে কখন থেকে এটা ওটা বোঝাচ্ছে, মেয়েটা শাড়ি পরতে চাচ্ছে না। শেষমেশ বোঝানোর জন্য বলল, মন খারাপ করিস না বেবি, স্যারের কথা ভুলে যা। তুই স্যারের থেকেও ভালো কাউকে পাচ্ছিস। নে শাড়িটা পরিয়ে দি, আন্টি তাড়া করছে। পরপক্ষ থেকে মানুষ আসার আগেই তোকে রেডি থাকতে হবে। তিতলি এখন একটা সফের টাঙা গ্রাউন্ড পরে আছে, তাকে এখন হলুদের শাড়ি পরানো হবে। চোখের কোণে ভিজে ওঠা পানিগুলো মুছে নিয়ে ভাঙা গলায় নিধিকে বলল, আমি কয়েকদিন পরেই ডিভোর্স নিব। বিয়েটা করছি শুধু ওই লোককে দেখানোর জন্য। কলেজেও আর যাব না। যদি স্যার কখনো আমার কথা জিজ্ঞেস করে বলে দিস আমার বিয়ে হয়ে গেছে, বাচ্চাও হয়ে গেছে। তৃতীয় কথা শেষ হতেই নিধি, প্রিমা, স্মৃতি তিনজন চোখাচোখি করলো। কারো মুখে কোনো কথা নেই। পাত্রটা যে তাদেরই ফারাজ ছাড় এটা ওরা জানে, কিন্তু তিতলি যেহেতু জানে না তাই ওরাও জানাতে চাচ্ছে না। বললেই সারপ্রাইজ মাটি। থাক, মেয়েটা এখন একটু কাঁদুক, পরে যখন জানবে বরটা ওর ফারাজ স্যার, তখন ডিভোর্সের ডও মুখে আনবে না, বরং খুশিতে দুহাত তুলে লাফাবে, এটা নিশ্চিত। এটা ওরা হলপ করে বলতে পারে। নিধি তিতলির চোখের পানি মুছে দিয়ে আদুরে গলায় বলল, আচ্ছা বাবা, ডিভোর্স দিস, আগে শাড়িটা তাড়াতাড়ি পরতো। আমরা তো ফারাজ স্যারকে আজ থেকে দেখতে পারবো না। মানুষটা তোকে বুঝলোই না একটু। তিতলি এবার কিছুটা চুপ হলো, কথা না বাড়িয়ে উঠে দাঁড়ালো। প্রিমা ওর মুখের দিকে তাকিয়ে বলল, মুখটা একটু ধুয়ে আয়, এই অবস্থায় সাজলে পেতনির মতন দেখাবে। কেঁদে কেটে চেহারা জেহাল করেছিস। তিতলি ওয়াশরুমে ঢুকলো। কাল সারা রাত ঘুম হয়নি। দাদু টেবিল থেকে ঘুমের ট্যাবলেট ভেবে পেট খারাপের ওষুধ খেয়ে ফেলেছে। ফলাফল বিকাল থেকে 5 বার ওয়াশরুমে দৌড়। এখন ওষুধ খেয়ে একটু থেমেছে। ওয়াশরুম থেকে আসতে নিধি, প্রিমা, স্মৃতি তিনজন মিলে ওকে সাজাতে বসলো। হলুদ শাড়ি, মুখে মেকআপ সহ হলুদের জুয়েলারি দিয়ে সাজানো হলো। 30 মিনিটের মধ্যে কাজ শেষ করলো। নিধি তিতলিকে আয়নার সামনে দাঁড় করিয়ে মুগ্ধ চোখে তাকিয়ে রইল কয়েক সেকেন্ড, তারপর বলল, মাশাল্লাহ, আগুন সুন্দরী লাগছে রে তোকে, একদম লাভার মতো। প্রিমা দুষ্টু হেসে বলল, দুলাভাই যদি এখন তোকে এই সাজে দেখে, কবুল বলার আগে বাসরঘরের প্ল্যান করে ফেলবে, গ্যারান্টি। নিধি তিতলির গাল টিপে দিয়ে বলল, আমাদের দুলাভাই কিন্তু খুবই হ্যান্ডসাম। দেখিস, প্রথম দেখাতেই প্রেমে পড়ে যাস না। এখন বসে বসে কাঁদছিস, পরশু যেন তোকে হাসতে দেখি বেষ্টু। তিতলি নাক টেনে শান্ত গলায় বলল, আমি কারো দিকে তাকাবো না। আমার মন প্রাণ সব একজন না পাওয়া পুরুষের নামে লিখে দিয়েছি। তার নামেই থাকবে সারা জীবন। হয়েছে, লেকচার বন্ধ কর। এবার একটু হাসো তো বেষ্টু, একটা সেলফি তুলি। তিতলির ঠোঁটের কোণে জোরপূর্বক এক চিলতে হাসি টানল। যাই হোক, একটা পাথর হৃদয়ের ভাল্লুকের জন্য নিজের বান্ধবীদের মন খারাপ করতে পারে না। এর মাঝেই সহসা তিতলির কাজিন হিমু বাহির থেকে ডেকে যাচ্ছে, আপু দরজা খোলো, বরপক্ষ থেকে ছেলে পেয়ে এসে গেছে। তুষার ভাইয়া বলেছে তিতলি আপুকে নিয়ে এখনই নিচে যেতে। স্মৃতি এসে দরজাটা খুলে দিল। হিমু মেয়েটা বেশ মিশুক, মিষ্টি, বয়স 14 হবে। স্মৃতি হেসে বলল, আমরা এখনই নামতাম, তুমি এসেছো, ভালো করেছো। ওরা সবাই তিতলিকে নিয়ে নিচে নেমে আসলো। নিচে আলেয়া শেখ সহ তিতলির চাচিরা, খালারা, মামিরা, ফুফুরা, ভাবিরা সবাই কাজে ব্যস্ত। বিয়ে বাড়ির কত কাজ করতে করতে ফজর আজান দিয়ে দেয়, তাও কাজ শেষ হয় না। সবাই তিতলির সৌন্দর্যের প্রশংসা করলো। বাড়ির সদর দরজা দিয়ে বের করা থেকে স্টেজে আসা পর্যন্ত সবকিছুর ভিডিও করা হলো। তিতলিকে স্টেজে বসানো হয়েছে অনেকক্ষণ হলো। বরপক্ষ থেকে যারা এসেছে সবাই হলুদ লাগিয়ে কেক খাওয়াচ্ছে। অতঃপর ছবি তুলতে ব্যস্ত হয়ে গেল। ফটোগ্রাফার ক্যামেরায় ছবি তুলছে, তাও তিতলি কোনোভাবেই চোখ উপরে তুলছে না। কারো কোনো কথা কানে ঢুকছে না। তার মস্তিষ্ক অসাড় হয়ে আসছে। এই যে সে মনে প্রাণে একজনকে ভুলতে চাইছে, বাতিল করতে চাইছে মস্তিষ্ক থেকে, কিন্তু কোনো মতে পারছে না। স্টেজে বসেছে থেকে চোখের পাতায় ভাল্লুক ফারাজ ভাসছে, বায়ুমণ্ডলের ন্যায় ঘুরছে চারপাশ। ঝিলিক, রূপসা, আয়েশা, অয়ন, আলভি, ফরহাদ, নিহাদ, সামিয়া, তাসফি, শাওন,
নীলা সহ আরো বেশ কিছু ছেলে মেয়ে এসেছে বরপক্ষ থেকে। ঝিলিক তিতলির সাথে ছবি তুলতে এসে কানে কানে মজা করে বলল, কি ব্যাপার ভাবি, তুমি এমন মন খারাপ করে আছো কেন? একটু হাসো, ছবি তুলবো আমরা। তিতলির কানে কথাটা আদৌ গেছে কিনা কে জানে। সাউন্ডবক্সে ফুল ভলিউমে যেভাবে গান বাজছে, বন্য তেরা সাগার, ধুম ধুম নকরে তেরা হাজার, ধুম ধুম আজ লাগে তো সবচেয়ে সুন্দর, লাখো মে 1000 ধুম ধুম। সেখানে ঝিলিকের বলা কথাটা শুনবেও বা কি করে? তিতলি কিছু বলছে না দেখে রূপসা ঝিলিককে টেনে এনে আস্তে করে বলল। তিতলি মনে হয় ভাইয়ার কথা ভাবছে ঝিলিক। ঝিলিক সন্দেহের গলায় চুপি চুপি বলল, আমার কি মনে হয় জানিস, ফারাজ ভাইয়া এতদিন তিতলির সাথে প্রেম করছে। দূর, ফারাজ ভাইয়া কি এমন মানুষ নাকি? এমন মানুষ হতেও কতক্ষণ? তিতলি কি সুন্দরী, ভাইয়াকে এমন মানুষ না, আরো অনেক ধরনের মানুষ বানাবে দেখিস। আমারও তাই মনে হচ্ছে রে, এই তিতলিই পারবে ভাইয়াকে ভাঙচু ভাঙচু বানাতে। বলে দুজনে হেসে উঠল। অয়ন নিজের মোবাইলে তিতলির কটা পিক তুলে সাইডে গিয়ে ফরাজ ভাইয়ের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিল। মনে মনে ভাবে, আহারে মেয়েটা মনে হয় বিয়েতে খুশি না। আজকে যদি ফরাজ ভাইয়ের জায়গায় সে থাকতো তাহলে কতই না ভালো হতো। পরক্ষণেই ভাবে, দূর, আমি এসব কি ভাবছি। তিতলি এখন ফরাজ ভাইয়ের হবু বউ, রাত পেরোলে সত্যিকারের বউ হবে। অয়নের ভাবনার মাঝে আচমকা কেউ ধাক্কা দিল তাকে। ছেলেটার হাত থেকে মোবাইলটা পড়ে যায়। অয়ন তৎক্ষণাৎ চোখ তুলে তাকায় উপরে। তিতলির বান্ধবী না মেয়েটা, সেদিনও বনভোজনে তিতলির সাথে পিক তুলে দিয়েছে। নিধির হাতে হলুদের থালা, ইতিমধ্যেই ওর হাতের মাখানো হলুদ অয়নের হাত সহ পুরো মোবাইল হলুদ করে দিয়েছে। মেয়েটা মাথায় ব্যথা পেয়েছে, অস্পষ্ট শব্দে না তাকিয়েই বলল, উফ, মাথাটা গেল রে। এই, কে আপনি? পথে এভাবে দাঁড়িয়ে অর্ধেক কথা মুখেই আটকে গেল নিধির। বরপক্ষের মানুষ, আবার তুষার ভাইয়ের কলেজের বন্ধু অয়ন ভাই, আর সে কিনা বড় গলায় কথা বলছে। কে আপনি বলে ধমক দিচ্ছে। ইজ্জতের 12টা। ভুল যখন করেই ফেলেছে স্বীকার করাই ভালো। নিধি একগাল হেসে অপরাধীর মতো বলল, সরি ভাইয়া, দেখিনি কিভাবে যে ধাক্কা লেগে গেল, বুঝলামই না। আর নিচে পড়ে যাওয়া মোবাইলের দিকে তাকালো। মাত্র 4 দিন হয়েছে কিনেছে। ফোন 15 প্রো, পুরো স্ক্রিনে কাঁচা হলুদের চাপ। হয়ান চুপচাপ নিচু হলো মোবাইল নিতে। আমিও তুলে দিই ভেবে নিচু হলো, ফলাফল ঠাস। 2 কপালের মহাসংঘর্ষ, তার উপরে অয়নের ঠোঁট চুই চুই, নিধির নাকের ডগা সহ ঠোঁটের কাছাকাছি। অয়ন দ্রুত গতিতে দূরে সরে দাঁতে দাঁত চাপল। গলা খাকারি দিয়ে গম্ভীর গলায় বলল, আপনাকে একবারও বলেছিলাম যে আমার মোবাইল তুলে দিন। নিধি এখনো নিজের কপাল টলছে। লজ্জা পেল মেয়েটা। কিভাবে যে কি হলো বুঝতেই পারলো না। কেন যে এদিকে আসতে গেল? মেয়েটা হলুদের থালা নিয়ে দৌড়ে পালিয়ে গেল। অয়ন ভুরু কুচকে মনে মনে বলল, কার বান্ধবী দেখতে হবে না, অনেকটা তিতলির মতো স্বভাব। অয়নের বুকে মোচড় দিয়ে উঠল সহসা। সে মোবাইল নিয়ে তৎক্ষণাৎ ত্রস্ত পায়ে সে জায়গা ত্যাগ করলো। ভুলবশত ধাক্কা লেগে হয়ে গেছে, তাই ভাববার কিছু নাই। ঝিলিকের দিকে কয়েকবার ঘুরে ফিরে তাকিয়েছে তুষার। তাকালে আসলেই বা কি হবে? আগ বাড়িয়ে কোনো কথা বলার মতো মানুষ তুষার না। অয়নের সাথে দাঁড়িয়ে কে নিয়ে যেন কথা বলছে। তার মাঝে তুষার অয়নকে বলল, তোর ফুফাতো বোন ঝিলিককে আমার জন্য রাখিস, বিয়ে করব। অয়ন ভুরু কুচকে কৌতুকে বলল, বিয়ে দিলেই তো করবি, ওর বিয়ে দিয়ে দেব। কিছুদিন পর পর পাত্রপক্ষ দেখতে আসে, কোন দিন বিয়ে হয়ে যাবে তখন শুনে বসে বসে নাক বাপ্পারাসের মতো কাঁদবি। তোর ফুপিকে বলিস আমার কথা, বলবি এত পাত্র না দেখিয়ে আমার বন্ধু তুষারের কথাও তো ভাবতে পারেন। তখন সেখানে আলভিও চলে আসে, যার ফলস্বরূপ ওদের কথা সেখানেই সমাপ্ত হয়। ঘড়িতে রাত প্রায় 12টা। খানবাড়ির পরিবেশ উৎসব আয়োজনে মুখরিত। হলুদের সব কার্যক্রম আয়োজন করা হয়েছে, কিন্তু ফারাজ এসবের ধারে কাছেও নেই। বাবার কথায় সাদা পাঞ্জাবি পাজামা পরে নিচ থেকে কিছুক্ষণ ঘুরে নিজের রুমে চলে এসেছে। বাড়ির প্রায় সব ছেলেমেয়েরা কোণে পক্ষের বাড়ি চলে গেছে। আজকে যেন আগুনের গরম পড়ছে। ফারাজ খান নিজের রুমে এসে পাঞ্জাবিটা খুলে ফেললো। ভেতরে সাদা স্যান্ডো গেঞ্জি, সেটাও ঘরমাক্ত, ওটাও খুলে ফেললো। অতঃপর এসির পাওয়ার বাড়িয়ে বিছানায় বসে চুলগুলো পেছনে ঠেলে দিয়ে মোবাইলে হাতে নিল। নোটিফিকেশনে অয়নের আইডি থেকে 5 ফটোস দেখে হোয়াটসঅ্যাপসে ঢুকলো। চোখের সামনে ভেসে উঠলো এক চেনা জানা রমণী। ফারাজ ভুরু কুচকে খুঁটিয়ে খুঁটিয়ে মেয়েলে চেহারাটা দেখলো। পরক্ষণেই ভুরু জোড়া শিথিল হলো যুবকের। একটাতেও চোখ উপরে তোলা নেই, সবগুলো নিচের দিকে তাকানো। উপরে তাকালে কি হতো? ফারাজের রাগ হলো। অনেকক্ষণ সময় নিয়ে পিকগুলো দেখে যুবক বাঁকা হেসে বিড়বিড় করে থামলো। তো ফাইনালি ফারাজ খানের স্ত্রী হতে যাচ্ছেন। আফটার অল আপনার এই নিচের দিকে তাকিয়ে থাকার সময়সীমা আর মাত্র 24 ঘন্টা। আই সোয়ার, চোখ তুললেই আমাকে দেখতে পাবেন।
বিয়ের দিন, সময় দুপুর 3টা। বরপক্ষ হতে প্রায় 3000 লোকজন গিয়ে খেয়ে এসেছে এ পর্যন্ত। এখন বরযাত্রী গাড়ি যাওয়ার পালা। ফরাজ খান সাদা রঙের এমব্রয়ডারি কোটি পাঞ্জাবি পরেছে, চুলগুলো ব্যাক ব্রাশ করা। যুবকের মুখখানা সে কি গম্ভীর, গালের খোঁচা খোঁচা দাড়ির উপস্থিতিতে লম্বাটে চোয়ালখানা কেমন তীক্ষ্ণ হয়েছে ব্লেটের ন্যায়। কোটি পাঞ্জাবিতে সুদর্শন পুরুষটার রূপটা যেন এবারে চোখে 16 আনায় ফুটছে। আলবি সহ আজ নেহাদও এসেছে ফারাজের রুমে। কালকে হলুদে গিয়ে বউ দেখে এসেছে, যদিও আয়েশার বিয়েতেও দেখেছে। আলবি খোঁচা মেরে বলল, তুই না সাহসী মেয়ে খুঁজতেছিলি যে তোরে সামলাবে? ভাবির দেখে তো মনে হয় না তোকে সামলাতে পারবে, তোর যে মোটকা বডি। ফারাজ নিজের হাতে দামি ব্যান্ড ঘড়িটা লাগিয়ে কেমন মনে মনে বলে, আমার বুকের ধাক্কা খেয়েও পড়ে যায়, আবার নাকি আমাকে সামলাবে। মনে মনে বললে আলভিকে বলে, সেটা তোকে চিন্তা করতে হবে না, তুই বরং তোর বউয়ের চিন্তা কর। আমার বউ আলহামদুলিল্লাহ 4 মাসের প্রেগনেন্ট, কয়দিন পর বাপ হবো। ফারাজ পুরো কুচকে বলল, তো আমি কি করব? পারলে 2 মাসের ভেতরে সুখবর দিস। আলভি তাও থামলো না। মনে হয় মেয়েটাকে জোর করে তোর সাথে বিয়ে দিচ্ছে। আহারে, তোর মতো বুড়োরে বিয়ে করতেছে, এটাই অনেক। আমি এতদিন ভাবছি তোকে কেউ বিয়ে করবে না। ফারাজ রাগে চোয়াল শক্ত করে নেয়। আলবি ভয় না পেয়ে চিল মুহূর্তে বানিয়ে ফারাজকে সহ নিয়ে গেল স্টেজে। সব কাজিন মিলে একসাথে অনেক পিক তুলল। এখনই রওনা দিবে কনের বাড়ি। ফারাজ মা বাবাকে সালাম করলো। ফারিন বেগম ছেলেকে দোয়া করে দিয়ে বললেন, যা বাবা, আল্লাহর নামে যা, আর আজকে অন্তত মুখটা একটু হাসি খুশি রাখ। বৌমাকে বাড়ি নিয়ে আয়। বৌমাকে বাড়ি নিয়ে আসা পর্যন্ত আমি দরজায় দাঁড়াই, অপেক্ষা করতেছি। ফারাজ মা বাবা থেকে দোয়া নিয়ে আরো কিছু বরযাত্রী সহ গাড়ি করে রওনা হলো। তিতলি বিছানায় জড়সড় হয়ে বসে আছে। তাকে ঘিরে বসে আছে নিধি, প্রেমা, স্মৃতি, তিতলির ছেলে কাজিনদের বউরা সহ চাচাতো বোন, ফুফাতো বোনরা। পরনে হোয়াইট মেরুন রাঙা বেনারসি। লেহেঙ্গা পরার কথা ছিল, কিন্তু তিতলির দাদু বলেছে বিয়ের দিন শাড়ি পরতে হবে। মেয়েদের বিয়ের দিন শাড়িতেই মানায়, তাই লেহেঙ্গা পরা হয়নি। পার্লার থেকে মেয়ে দুটো এসে সাজিয়ে দিয়ে গেছে। ঠোঁটে টকটকে লাল লিপস্টিক, চোখে গাঢ় কাজল, স্বর্ণের অলঙ্কারে দেহ ঢেকে গেছে, যেন নিটোল অপসরে নেমে এসেছে মর্তলোকে। তিতলির ভাবিরা খানিক পরপর ফিসফিস করে লজ্জা দেওয়ার জন্য কত কি যে বলে চলেছে কানের ধারে, কিন্তু তিতলি চুপচাপ বসে আছে। ফরিদা বানু এসে নাতিনের পাশে এসে বসলেন। মাথায় স্নেহের হাত বুলিয়ে দিয়ে রসিকতা করে বললেন, জামাইয়ের কাছে আইতে চাইলে আসতে দিবি, কাপড় খুলতে চাইলে ডরাইস না, আবার বাধাও দিস না কইলাম। তিতলি তো নিজের চিন্তায় পাগল প্রায়। সে খুব করে করে চাইছিল বিয়েটা ভেঙে যাবে, ফারাজ এসে বলবে, এই বিয়ে হবে না। কিন্তু না, কিছুই তো হলো না। আসলে সে এসব ভাবে কিভাবে? লোকটা নিশ্চয়ই শুনছে তার বিয়ে আজ। তাদের তো কোনো প্রেমের সম্পর্ক ছিল না, তাহলে আসবেই বা কেন? তার উপর আবার দাদু এখন কিসব আজগুবি কথা বলছে। সে কেন কাপড় খুলবে যেখানে বিয়েটাই মানে না? বাসরটা তার সুখ, সোজা বলে দিবে। আবার ডিভোর্স চাই। তিতলির অযাচিত ভাবনার মাঝেই নিধি দ্রুত ফরিদা বানুকে থামানোর চেষ্টা করে বলল, দাদু এসব কি বলেন? তিতলি লজ্জা পাচ্ছে। ফরিদা বানু হো হো করে হেসে উঠলেন। তিতলির গাল টিপে দিয়ে বললেন, এগিন সকল জামাই বউ করে, তাই নানি তোরে আগে থেকে কইয়া দিলাম। শোন, বাসর ঘরে বেশি চিল্লাচিল্লি করিস না, মানুষের শরম দিব, চুপচাপ সহ্য করিস। ফরিদা বানু একটু থেমে আবার বললেন, এইবার ধরতে চাইলে কি করবি? আমি আমাকে ধরতে দিব না, চিল্লাবো। নাক টেনে বলল তিতলি। ফরিদা বানু ননিতকে আরো বুঝিয়ে বলেন, নাতিন জামাই রে টাইট দি রাখবি, কোনো মাইয়া মানুষের লাগে মিশতে দিস না। তোর দাদারে আই বুইরা হয়ে গেছে যে টাইট দিয়ে রাখতাম, এর লাইগা আমার কথায় উঠতো বইতো। ফরিদা বানুর কথার মাঝেই বাইরে হইচই শুরু হলো। বরযাত্রী চলে এসেছে, সবাই সেদিকে দৌড়ালো। শুধু তিতলির বন্ধু বান্ধবীরা বসে আছে। নিধি তিতলিকে বলল, বাসর ঘরে ঝগড়া করিস না, আবার নতুন দুলাভাইকে মানিয়ে নিস বেবি। তিতলি কোনো উত্তর দেয় না, কেমন যেন অস্বস্তি লাগছে সবকিছু।
কার সাথে আসলে তার বিয়ে হচ্ছে এটা জানা দরকার ছিল। কোন বুইড়ার সাথে বিয়ে দিচ্ছে আল্লাহ জানে। আল্লাহ যেন ভাল্লুকের থেকেও হ্যান্ডসাম হয়। তারপর কলেজে বরকে নিয়ে ঘুরে আসবে, ফারাজকে দেখাবে। ফারাজকে গেটে আটকালো তিতলির গ্রাম থেকে আসা কাজিন স্কোয়াড, হিমু, নিশা আর প্রীতি, নীতি, সবার হাতে মিষ্টির প্লেট। মিষ্টির ভেতরে গুঁড়ামরিচ ঢুকিয়ে নিয়ে এসেছে খাওয়াবে বলে। প্রীতি মুস্কি হাসি দিয়ে বলল, ভাইয়া বনি আসছেন, আগে মিষ্টি মুখ করেন। সবার সাথে সব কাজিন ও বন্ধু বান্ধব গেটে দাঁড়িয়ে। ফরিদা বানুর কথায় গ্রামের মতো লাল ফিতা বেঁধেছে, সেটা কেটে বরকে বরণ করা হবে। ফারাজ একবার তাকালো প্লেটের দিকে, কিন্তু মেয়েগুলোর দিকে তাকালো না। আসলে সত্যি সে বিয়ে করতে আসছে? কেমন অদ্ভুত সব অনুভূতি হচ্ছে। যদিও বিয়ে নিয়ে তো সিরিয়াস ছিল না। ফারাজ গম্ভীর সুরে বলল, আমি এসব খাই না। চারজনের মুখ চুপসে গেল। কই ভাবলো দুলাভাইয়ের সাথে একটু মজা করবে, হলো কই। দুলাভাই তো আস্তে এক গম্ভীরন্ধ হাড়ি চাচা। যাই হোক, মিষ্টি না খেলে তারা ছেড়ে দিবে নাকি? তাদের দাদি পাঠাচ্ছে বর থেকে টাকা নিতে। নীতি মুস্কি হাসি দিয়ে বলল, মিষ্টি না খেলে তাহলে নগদ 30,000 চাই, না দিলে ভাগেন, বউ পাবেন না। ফারাজ কাদের পল্লায় পড়লো। এরা তো বেয়াদব মেয়েটার থেকেও দ্বিগুণ বেয়াদব। তার এখন শুধু বউ দরকার, বিয়ে করতে এসেছে। যত তাড়াতাড়ি বউ নিয়ে যাবে তত ঝামেলা শেষ। তাই পকেট থেকে মোটা অঙ্কে 30,000 টাকা বের করে দিয়ে দিল। ওরা খুশি হয়ে ফিতে কেটে দিল। আলবি পকেট থেকে রুমাল বের করে ফারাজকে দেওয়ার ভান করে আস্তে করে বলল, লজ্জা করে না? নে, রুমাল নিয়ে মুখটা ঢাক, মানুষে তাকায় আছে। ফারাজ অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে তাকায় আলভির দিকে। তার রূঢ় চোখে দৃষ্টি বলে দিচ্ছে আলভির ব্যবস্থা সে পরে করবে। আগে তার বেয়াদব বউটাকে কবুল বলে বাড়ি নিয়ে যাক, তারপর দুইটারই দুই রকম ব্যবস্থা করবে। ফিতা কেটে দেওয়ায় ফারাজ বন্ধু বান্ধব কাজিন সহ ভেতরে গেল। ক্যামেরাম্যানেরা ভিডিও করতে ব্যস্ত হয়ে গেল। ফারাজ কিছু না বলে চলে গেল। ফরহাদ আলভিকে ছাড়লো না। ভাইয়ের পক্ষ টেনে ফিসফিস করে আলভিকে বলল, ভাইয়া কি চুরি করতে আসছে নাকি বিয়ে করতে আসছে আবুল? আয়ন ফারাজের যাওয়ার দিকে চেয়ে বলে, ওই সে একই কথা, চুরি করে নিয়ে যেতে পারে নাই, তাই জোর করে বিয়ে করতে আসছে। ফরহাদ আগের কথার জবাব দিয়ে বলল, তো তোর মন চাইলে তুই নাকি রুমাল পেঁচে হাঁট, মনে হয় বায়ু দূষণ করছিস। ছি, ওদিক থেকে হেঁটে আয়, বাতাসে মিথেন গ্যাস ছাড়ছিস নাকি? আলভিও কথায় হেরে যাওয়ার পাত্র নয়। ফরহাদ আর আলভি প্রায় একই স্বভাবের, কেউ কাউকে কথাই ছাড়ে না। তবে আলভি সবসময় ফারাজকে খোঁচা দেওয়ার জন্য পণ্ডিত। এই যেমন এখনো দিল, ঘুরে ফিরে ফরহাদের কথায় ফিরিয়ে দিল। তুই বায়ু দূষণ করে পরিবেশ দূষণ করে ফেলেছিস, এখন অন্যের নাম বলছিস? লজ্জা করে না? তোর মুখের সামনে দাঁড়ালে অক্সিজেন লেভেলের 0% হয়ে যায়, বলে আলফি ভাব নিয়ে ভিতরে চলে গেল। ফরহাদ কটমট দৃষ্টিতে চেয়ে বিড়বিড় করে বলল, শালা, ভাবিকে বলবো তুই বিয়ে বাড়িতে এসে মেয়েদের পেছনে লাইন লাগিয়েছিস। শুধু একবার দেখি শুনি ভাবিরে, তখন বুঝবি কত ধানে কত চাল। ঝাড়ুর বাড়ি একটা মাটিতে পড়বে না, মিলিয়ে নিস। তিতলি এখনো বিছানায় বসে আছে, শাড়ির ভাঁজে আঙুল পেঁচাচ্ছে। নিধিরা বাহিরে গেছে খেতে। মেয়েটার মাথায় সে কি চিন্তা ঘুরপাক খাচ্ছে। এই মুহূর্তে এসে তার দাদুর বলা কথাগুলো তাকে ভীষণ ভাবাচ্ছে। সত্যি যদি ওই লোক তাকে কিছু করে, না সে কোনো কিছু করতে দিবে না, একদম দিবে না। তাহলে কি করবে? ছুরি নিয়ে বসে থাকবো? না, ওটাও তো করা যাবে না। তাহলে তিতলির ভাবনার মাঝে গ্রাম থেকে আসা কাজিনরা টাকা নিয়ে এসে তিতলিকে ঘিরে ধরলো। প্রীতি মুস্কি হেসে বলল, দুলাবার মনে হয় ডায়াবেটিস আছে রে তিতলি। গুঁড়া মরিচ মিশিয়ে মিষ্টি নিয়ে গিয়েছি খাবে বলে, কিন্তু কেমন গম্ভীর মুখে বলে দিল আমি এসব খাই না। নীতি দুষ্টু হেসে বলল, দুলাভাইয়ের মনে হয় অনেক তারা তোরে নিয়ে যাওয়ার লাইকা। মুখে একবার কইছি টাকা না দিলে ভাগেন, বউ পাবেন না, আর অমনি 30,000 টাকা বের করে দিছে। কি ভালো দুলাভাই, আমার কিন্তু খুব পছন্দ হয়েছে। তিতলি সহসা নড়ে চড়ে উঠল। মস্তিষ্কে নিভে যাওয়া আসর আলো জেগে উঠল। নীতির হাত চেপে ধরে আচমকা কেঁদে বলে ওঠে, নীতি, একটা কাজ করবি প্লিজ, না করিস না। নীতি আর পৃথ্বী দুজন চোখাচোখি করল। ওরা দুজন জমজীবন, গ্রামের হলো প্রায় শুদ্ধ কথা বলে। নীতি তিতলির অশ্রুসিক্ত চোখের দিকে চেয়ে সন্দেহের গলায় বলে, কি কাজ তাড়াতাড়ি বল, দুলাভাইয়ের জুতো চুরি করার কাজ এখনো রয়ে গেছে। ভয়ে তটস্থ বোকা মানবী নাক মুখ কুচকে ফুফিয়ে উঠল। নিজের সর্বাত্মক বুদ্ধি দিয়ে ভাবল শেষ আসে এটা। সপ্তদশীর গলা কাঁপছে, কথাটা বলার জন্য বলতেই হবে, না বললে বোধহয় মরেই যাবে। বলেই মরুক। কাঁদতে কাঁদতে বলল, আমার বদলে তুই ঘুমটা দিয়ে এখানে বসে থাক, শুধু কবুলটা বলে দে। আমি খাটের নিচে লুকাবো, সবাই চলে গেলে আমি বের হয়ে যাব। ওই লোককে আমি বিয়ে করতে পারবো না, আমি অন্য কাউকে ভালোবাসি।
নীতি প্রীতি চোখ দুটো বড় বড় করে ফেললো। এমন চিন্তা কেউ করে? এমি কি পাগল হয়ে গেছে? পেশাব বলছে। সবাইকে ডাকবে নাকি? নীতি কিছু বলতে যায়, এর মাঝে ফরিদা বানু ভেতরে ঢুকলেন। নাজ্জামাইকে দেখে এসেছেন তিনি, ওনার খুব পছন্দ হয়েছে, তাই খুশিতে গদগদ কণ্ঠে নাতিনকে বলতে এলেন, তিতলি রে, না জামাই তো একদম তোর দাদার লাহান। মোর খুব ভালো লাগছে, তোর দাদার কথা মনে পড়তেছে। তিতলির আশায় জল ঢালার জন্য তার দাদু এসে পড়েছে। এখন কি করবে সে? নাক টেনে বলল, তো দাদা ভাই বানিয়ে তোমার কাছে রেখে দাও। ফরিদা বানু নাতনি দেখে ভালো করে খেয়াল করে বললেন, তোর নাকে নথ কই রে? বিয়ার দিন বউ গড়ে নাকে নথ থাকতে হয়, দেখি আয় নাক ফুরি দি। তিতলি নিচের নাকে হাত দিয়ে ভয় পেয়ে বলল, না না না, আমি নাক ফুরাবো না। নাক না ফুরলে স্বামীর অমঙ্গল হয়। আমি কারোর জন্য নিজেকে ব্যথা দিতে পারবো না। বেশি কথা কস, যখন জামাই ব্যথা দিতে চাইব তখন কি করবি? আয় নাক ফুরি দি, তেমন ব্যথা লাগবো না, পিঁপড়ার কামড়ের মতো লাগবে। তিতলির নাক পুরাবে না, সে অনেক ভয় পায়। মনে মনে বলে, স্বামীর অমঙ্গল হলে হোক, ওই লোকের মঙ্গল চাওয়ার দায়িত্বে আমি নেই নাই। বিয়েটা মানে না। তার দাদু আগে যুগের গ্রামের হওয়ায় কত কিছু খুঁজে বেড়ায়, আর একটু আগেও কি কতগুলা বলে গেছে। ফরিদা বানুর কাছে নাতনির হাবভাব ভালো লাগে না। কানে কানে এসে আস্তে করে বললেন, হাসা কইরা কত, তোর কোনো পোলার লাগে ফিরিত নাই তো? নইলে বিয়ার দিনে মন মরা ওই বই রইছস কেন? তিতলি নাক মুখ ফুলিয়ে অভিমানী গলায় বলল, না। ফরিদা বানু খুশি হয়ে বললেন, থাক, কান্দা বন্ধ কর। আমার বিয়ার সময়ও অনেক কাঁদছিলাম, বাসর রাইতে তোর দাদাও অনেক আদর সোয়াগ করছে, এর পরে আর কাঁদি নাই। বলে ফরিদা বানু চলে গেলেন। নিধিরাও তখন আসলো। বরযাত্রীদের খাওয়া দাওয়ার পাঠ শেষ হয়েছে সবে। তৌসিফ শেখ কোনো কমতি রাখেননি বরযাত্রীদের খাবারের পরিবেশনের প্রতি। একমাত্র মেয়ের বিয়েতে কেউ যেন একটা খোঁচা মেরে কথা বলতে না পারে, সেজন্য সবকিছু প্রয়োজনের তুলনায় বেশি বেশি করে দিয়েছেন। ফারাজ খান স্টেজে বসে আছে, কপাল কুঁচকে রেখেছে বিরক্তিতে। হাতের ঘড়ি থেকে তাকাচ্ছে কিছুক্ষণ পর পর। কাজীকে এখন কি বলতে ইচ্ছে করে? বিয়ে পড়াতে কি এতক্ষণ লাগে? এত মানুষের মাঝে যেন সে কোনো মহামূল্যবান পুরুষ। মেয়ে মানুষ উকিঝুঁকি দিয়ে দেখে যাচ্ছে, পিক তোলা ট্রাই করছে, কেউ ফিস ফিস করে বলছে তিতলির ভাগ্য আছে সুন্দর, বড়লোক জামাই পাইছে। এসব শুনে ফারাজের ঠোঁটের কোণায় আড়ালে আবডালে বাঁক পড়ে। সে প্রায় সময় নিজের অজান্তেই ভেবে বসত, বেদাব মেয়েটাকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করার জন্য হলেও এমন অকল্পনীয় সিদ্ধান্ত নেবে। নিজের কন্ট্রোল এনে তাকে জ্বালানোর শোধ তুলবে তিলে তিলে। তার মন কি চায় তা ভালো করে প্র্যাকটিক্যালি বুঝিয়ে দিবে, বুঝাবে তাকে ইগনোর করার ফল। কিন্তু তার মা বাবা মির্জাফরের বংশধর, তার আগেই তাকে কিনা সেই মেয়ের সাথেই বিয়ে করাতে নিয়ে এসেছে। ভাবা যায়, ব্যাপারটা কিন্তু মন্দ না। তার মা বাবা আসলে তার চেয়েও জেন্টেলম্যান, তার কাজ আরো সহজ করে দিয়েছে। দুইটা ধন্যবাদ দেওয়ার প্রয়োজন আছে। খাওয়া দাওয়া শেষে কাজী সাহেব তাড়া করলেন বিয়ে পড়ানোর জন্য। তৌসিফ শেখ ও আফজাল শেখ দুই বিয়াই কথা বলছেন, তখন কাজী সাহেবের তাড়া দিয়ে বললেন, এবার তাহলে বিয়ে করানোর কাজ শুরু করতে হবে, সময় চলে যাইতেছে। তৌসিফ শেখ ও আফজাল খান দুই বিয়ার সম্মতি জানিয়ে বললেন, হ্যাঁ, শুরু করা যাক। কাজী সাহেব কাগজপত্র নিয়ে বসতে বসতে বললেন, মেয়ে কই, মেয়েকে নিয়ে আসেন। তৌসিফ শেখ বললেন, মেয়েকে ঘরে কবুল বলে সাইন করা হবে, আসুন আমার সাথে। কথাটা শ্রবণেন্দ্রিয় পৌঁছাতেই ফারাজের মস্তিষ্ক জ্বলে উঠল। এতক্ষণ ধরে বেয়াদব্বর মুখে নিজের নামে কবুল শোনার জন্য অপেক্ষা প্রহর গুনছে, আর এখন এসব শুনলে কি মাথা ঠিক থাকে? যুবক চল শক্ত করে বাবার দিকে তাকালো। আফজাল খান ছেলের দিকে একবার তাকিয়ে কাজী সাহেব ও তৌসিফ শেখকে কানে কানে কি যেন বললেন। তৌসিফ শেখ তুষারকে ডেকে বললেন, তুষার, তিতলিকে নিয়ে আসতে বলো। তুষার বাবার কথা মতো ভেতরে গেল। ড্রয়িং রুমে আত্মীয় স্বজনরা সহ বড়রা সবাই বসে আছেন, বাকিরা বাইরে। কেউ জামাই দেখে তুষার ড্রয়িং রুমে গিয়ে আলিয়া শেখকে বললেন, আম্মু, তিতলিকে নিয়ে আসতে বলো, কাজী সাহেব তাড়া করছেন। আলিয়া শেখকে সকাল থেকে কেমন নরম দেখাচ্ছে। মেয়ের কথা ভেবে অজান্তেই চোখ ভেজে উঠছে বারবার। ছেলের কথা শুনে ভাঙা গলায় বললেন, নিয়ে আসবে এখন, তুই গিয়ে একবার দেখে আয় তো।
তুষার মায়ের কথায় উপরে গেল। করিডোরে যেতেই ঝিলিক ও রূপসার সাথে দেখা হলো। তুষার আর চোখে ঝিলিকের পানে চাইলো। মেয়েটা শাড়ি পরে এসেছে। চোখাচোখি হতেই তুষার চোখ ফিরিয়ে সামনে হাঁটতে থাকে। রূপসা পরপরই সন্দেহের গলায় বলে, তুষার ভাইয়া মনে হয় তোকে পছন্দ করে। ঝিলিক ভুরু কুচকে বলল, আজব, উনি আমাকে কেন পছন্দ করবে? কথাটা একটু জোরেই বলল। তুষারের চলন্ত পা জোড়া 1 সেকেন্ডের জন্য থেমে গেল, আবার চলে গেল। রূপসা আবারও বলল, আমি খেয়াল করছি, হলুদের রাতেও দেখছি তোর দিকে তাকিয়ে আছে। এখনও দেখলি না, তাও তোর এমন কিছু মনে হচ্ছে না? রূপসা আগের মতো করেই কিছু একটা মনে করে বলল, আমি তিতলির থেকে শুনেছি তুষার ভাই নাকি প্রেম করেন, তাহলে আমাকে কোন দুঃখে পছন্দ করবে? আরে গাধি, মনে কর প্রেমিকটা তুই। ঝিলিক রূপসাকে ধমক দিয়ে বলল, ধুর, তুই বেশি বেশি ভাবছিস, এমন কিছুই না। ঝিলিকের কথার ভেতরে গম্ভীর সুর ভেসে এলো। কার কথা বলা হচ্ছে এখানে? ঝিলিক চমকালো, থমকালো। কিছু বলতে গিয়েও সামনের মানুষটাকে দেখে আবার থেমে যায়, চোখ নামিয়ে নেয় লজ্জায়। রূপসা বলে, কারো কথা না বলা হচ্ছে না ভাইয়া। তুষারের চোখ ভুলবশত হঠাৎ করে ঝিলিকের কাঁধে পড়ল। দ্রুত চোখ ফিরিয়ে নিল মানব, ঢোক গিলল অজানা কারণে। মুহূর্তেই সেখান হতে প্রস্থান করল। তুষার চলে যেতে ঝিলিক রূপসাকে বলল, তোকে পছন্দ করে আমাকে না, বুঝলি? আমি দেখছি তোর দিকে তাকিয়েছে।